আমরা ব্যবহার করছি ইনসাফ শব্দ ন্যায় বিচারের বদলে, বা আমরা ব্যবহার করছি ফয়সালা, সেটি মীমাংসার বদলে। ভাষার জন্য হুমকি বলে কিছু দেখি না, কিন্তু আসলে জাতিগতভাবে আমাদেরকে বিভাজনেরই একরকম প্রচেষ্টা আছে বলে মনে হয়। আমরা যেমন দেখছি যে মজলুম, জুলুম, ইনসাফ এরকম শব্দের যে প্রয়োগ হচ্ছে সেটা কিন্তু রাজনৈতিক ক্ষেত্রগুলোতে, বক্তৃতা মঞ্চে। জুলাই গণ অভ্যুত্থানের পরে একটা প্রশ্ন সবার মুখে মুখেই ফিরছে যে শব্দ প্রয়োগ নিয়ে। আমরা ব্যবহার করছি ইনসাফ শব্দ ন্যায় বিচারের বদলে, বা আমরা ব্যবহার করছি ফয়সালা, সেটি মীমাংসার বদলে। এখন এরকম যে শব্দের প্রয়োগ, এই আমরা বলতে কারা ব্যবহার করছে? একটা ছোট অংশ। ফলে বড় একটা অংশের কাছে এই প্রশ্ন তৈরি হয়েছে যে এই যে শব্দ প্রয়োগ বা ভাষার ব্যবহার, এর ফলে আসলে বাংলা ভাষার বিকৃতি ঘটছে কিনা, এবং ভবিষ্যতে এর মধ্য দিয়ে বাংলা ভাষা হুমকির সম্মুখীন হবে কিনা। প্রথমত আমরা একটু পাকিস্তান পর্বের ইতিহাস ঘুরে আসি, যে পাকিস্তান নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার পরে 1949 সালে মৌলানা আকরম খান নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়, সেটা ইস্ট বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কমিটি। এই কমিটির বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করেছিল, এবং যেখানে কিছু সুপারিশ তারা করেছিল সেখানে আরবি ফার্সি শব্দ ব্যবহারের জন্য আরোপের চেষ্টা করা হয়। মানে এটা জোরপূর্বক, যেটা আমাদের ভাষাতে নেই সেটা ব্যবহারের জন্য অতিরিক্ত যে সচেষ্টতা, সেটাকে আমরা বলি আরোপণ বা জোর করে সংযোজন। সেই রিপোর্ট যখন প্রকাশিত হয়, তারপরে আমাদের এখানকার মনির চৌধুরী সহ যারা বাংলা ভাষা নিয়ে কাজ করেছেন তারা প্রবল আপত্তি তুলেছিলেন এবং সমালোচনা করেছিলেন। পরবর্তী সময়ে হুমায়ুন আজাদও তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে এটা জাতীয়তাবাদী চেতনাকে নষ্ট করার চিন্তা। তাহলে ভাষার যে এই প্রয়োগগুলো, শব্দের প্রয়োগ, সেটাকে আমরা কিভাবে দেখব? আসলে কি আমরা চাইলেই, মানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী চাইলেই কি ভাষার বড় অংশের যে কাঠামো সেটা কি বদল করতে পারে? আসলে না, পারে না। এই আরোপণের মধ্য দিয়ে ভাষার বিকৃতিও আসলে ঘটে না। যে ব্যাপারটা ঘটে, একটা অংশ তাদেরকে আলাদা করে দেখাতে চায়, তার জাতি স্বাতন্ত্র্য, সে তার বিশিষ্টতা যেমন সে এর মধ্য দিয়ে প্রকাশ করে, একইভাবে এর মধ্য দিয়ে সে আসলে ভাষার মূল কাঠামোকে আক্রমণ করার চেষ্টা করে। আমরা বলছি না যে ফয়সালা, ইনসাফ এসব শব্দ বাংলা ভাষায় থাকতে পারে না বা অভিধানে নাই, তা কিন্তু নয়। বা বন্দোবস্ত শব্দও তো সেই চিরস্থায়ী বন্দোবস্তের আগে থেকেই ব্যবহার হচ্ছে। ভাষায় স্বাভাবিকভাবে যা ব্যবহার হয়, অন্য ভাষার শব্দ হোক বা কাছাকাছি অন্য কোনো ভাষা থেকে আগত শব্দ, বিদেশি শব্দ যাই হোক না কেন, সেই শব্দগুলো অনায়াসে ভাষার ব্যবহারকারীর মুখের উচ্চারণে এবং লেখার মধ্য দিয়ে প্রতিফলিত হয় বা চলে আসে। কিন্তু যখন আমরা সচেতনভাবে বাড়তি কোনো কিছু আরোপণের চেষ্টা করব, সেটাই আসলে সর্বনাশের কারণ হয়। কিন্তু এটি যতটা না ভাষা বিকৃতির, তার চেয়ে বেশি এটা রাজনৈতিক ব্যাপার। ফলে আমরা আসলে এর মধ্য দিয়ে ভাষার জন্য হুমকি বলে কিছু দেখি না, কিন্তু আসলে জাতিগতভাবে আমাদেরকে বিভাজনেরই একরকম প্রচেষ্টা আছে বলে মনে হয়। বাংলা ভাষার যে রূপটা আছে সেটা কিন্তু একদিনে তৈরি হয়নি। সেটা ইংরেজি শব্দ যেমন প্রবেশ করেছে, বহু আগে আরবি ফার্সি শব্দও প্রবেশ করেছে, এবং সেগুলো আমাদের ধ্বনি পদ্ধতি অনুযায়ী আমাদেরই হয়ে গেছে। আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের কাব্যে, লেখায়, গদ্যে কেউ কেউ, আজকে শুধু বলার ক্ষেত্রে না, লেখার ক্ষেত্রেও তারা তাদের কাব্যে নানা রকম অন্য ধরনের শব্দ ব্যবহার করার চেষ্টা করেছেন। এই আপত্তি কিন্তু শুধু আরবি ফার্সি শব্দ নিয়ে নয়, ইংরেজি, হিন্দি এবং আরও অন্য ভাষার শব্দ নিয়েও আমরা এই প্রশ্ন তুলতে পারি। কিন্তু কোনো শব্দ যখন একটি ভাষায় প্রবেশ করে, কোনো কোনো ক্ষেত্রে তার অর্থ পাল্টে যায়, এবং প্রায় ক্ষেত্রেই তার ধ্বনি পদ্ধতি বা ধ্বনির যে প্রকাশ, তার বদল ঘটে। কিন্তু যদি আমরা ব্যবহার করার ক্ষেত্রে সেগুলোকে বিবেচনায় না নিয়ে অন্য কোনো উদ্দেশ্যে আমরা ব্যবহার করতে চাই, তখন কিন্তু কানে ঠেকবে, এবং সেগুলো অন্য ব্যবহারকারীর কাছে সেটা স্বস্তিদায়ক হবে না। এখানেই সমস্যা। বাংলা ভাষার কিন্তু নিজস্ব একটা ধরন আছে, এবং এখানে আমরা বলতে পারবো না যে এই শব্দটা সংস্কৃত বা এই শব্দটা হিন্দুয়ানি, এরকম আমরা বলতে পারবো না। কারণ শহীদুল্লাহ সহ যত ভাষা পণ্ডিত আছে তারা দেখিয়েছেন বাংলা ভাষা আসলে, সেটা যে কোনো শব্দই হোক না কেন পুরাতন, সে সময়ের বদলে বদলে রূপান্তর করে তার নিজের মতো করে ব্যবহার করেছে। এবং আমাদের লিপি যেমন সুন্দর, আমাদের ভাষারও একটা সুন্দর দিক আছে। এখানে যখনই আমরা
এমন কোনো অতিরিক্ত শব্দ ব্যবহার করি যা কিনা এ ভাষা এখনও ওই বাক্যের মধ্যে হয়তো ওই শব্দটিকে সেভাবে রপ্ত করেনি বা আগে ব্যবহার করেনি, তখন যদি আমরা নতুন করে সেটা ব্যবহার করতে যাই, সেটা আসলে ঠিক খটকা লাগে কানে শোনার ক্ষেত্রে, বা বলার ক্ষেত্রেও বৃহৎ অংশের মুখ দিয়ে তা হয়তো উচ্চারিত হয় না। আমরা যেমন দেখছি যে মজলুম, জুলুম, ইনসাফ এরকম শব্দের যে প্রয়োগ হচ্ছে সেটা কিন্তু রাজনৈতিক ক্ষেত্রগুলোতে, বক্তৃতা মঞ্চে। কিন্তু আমরা কি আমাদের দৈনন্দিন ব্যবহারে, আমাদের ঘরের কথায়, সাধারণ আলাপে এগুলো কি আমরা ব্যবহার করি? না, করি না বলেই যখন শব্দগুলো প্রয়োগ করে আমরা মজলুমের পক্ষে নিজেকে উপস্থাপন করতে চাই, আসলে সেটা সাধারণের ভাষা হয় না, মজলুমের ভাষাও হয় না। মজলুমের ভাষা বোঝার জন্য আসলে শুধু এই বয়ান বা শব্দ প্রয়োগ করলেই হয় না, তার অনুভূতি, তার ভাষাকেও সত্যিকার অর্থে বুঝতে হয়। তাহলে এ ধরনের শব্দ প্রয়োগ ঐতিহাসিকভাবেও আমরা দেখেছি যে দোভাষী পুঁথির কালে জনপ্রিয়তা অর্জন করেছিল, কিন্তু পরবর্তীর সাহিত্যের ভাষায় তার কিন্তু প্রয়োগ থাকেনি। একইভাবে পাকিস্তান আমলে যে চেষ্টাটা করা হয়েছিল তা একেবারেই গ্রহণযোগ্য হয়নি। আজকের দিনেও আমরা যে প্রয়োগগুলো দেখছি শব্দের এ ধরনের, সেটা সত্যিকারভাবে এটা যখন ব্যবহারকারীর মুখে আসবে না, তখন আসলে তা কোনোভাবেই সফলতা পাবে না। এ ধরনের শব্দগুলো যদি নেতৃত্ব স্থান থেকে বা নেতাদের মুখ থেকে উচ্চারিত হয়, তাহলে হয়তো শুধু সেইটুকু পর্যায়েই সীমিত থাকবে। আর সাধারণ ব্যবহারকারীর মুখে যেহেতু এই শব্দগুলো আসেনি বা আসার সুযোগ নেই, কারণ ভাষা মাত্রই একটা গতিশীল রাস্তা দিয়ে চলতে থাকে, ফলে দেখা যাবে যে এই শব্দগুলো হয়তো কালের প্রভাবেই ভাষা থেকে এই প্রয়োগগুলো হারিয়ে ফেলবে। যে শব্দগুলো বৃহৎ অংশের মানুষের মুখে না আসে, সেই শব্দগুলো কিন্তু শেষ পর্যন্ত কোনো ভাষায় টিকতে পারে না। ফলে আজকের দিনে যে শব্দগুলো আমরা দেখছি বিশেষভাবে বা বিশেষ লক্ষ্য নিয়ে ব্যবহার করা হচ্ছে, সেগুলো কিন্তু কালের প্রভাবে টিকবে না।